আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। কিছু খবর আছে, আমি খুব দ্রুত বলবো। তার আগে একটু বলতে চাই যে আপনারা আজকে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে আজকে বরিশালে সুজনের মানে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার, সেখানে সুজন বরিশাল শাখার সাথে একটা মিটিং করেছেন এবং তারপরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি তার মানে একটা পত্রিকার হেডলাইন থেকে বলছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই বদিউল আলম মজুমদার নিজেও এই ডক্টর ইনুসের যে টোটাল গ্যাংটা রয়েছে তার একজন সদস্য। তো বদিউল আলম মজুমদার আজকে বরিশালে কেন বলছেন যে এই মানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি, এবং তার এই আশঙ্কার কথাও তিনি বলেছেন। এবং মানে এই নির্বাচন হবে কিনা সেটা নিয়েও তিনি কথা বলেছেন। তো ইনুস শিবিরের ভেতরের একজন যখন বলেন এই নির্বাচন হবে কিনা কিংবা এই সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, তখন আমরা কি মেসেজ পাই? এদিকে আমাদের বাংলাদেশে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এসেছেন এবং এসেই তিনি তার তৎপরতা শুরু করেছেন এবং যতদূর জানি যে তিনি তিনজন সুশীল সমাজের তিনজনের সাথে আজকে মিটিং করেছেন। তার মধ্যে একজন আবার উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য। তো তাদের সাথে তিনি মিটিং করেছেন। কি নিয়ে কথা বলেছেন আমি এখনো ঠিক জানি না, কিন্তু আমার ধারণা এই আসন্ন নির্বাচন নিয়েই তিনি কথা বলেছেন। আবার ঠিক একই সাথে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কে টানাপোড়েন চলছে এবং ট্রাম্প মৌখিকভাবে অনুমতি দিয়েছেন যে ভারতের উপরে ট্যারিফ 50% এখন আছে, সেটাকে নাকি 500% করা হবে। তো এই অবস্থায় ভারতের যে নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গার্ড, তিনি গতকাল দূতাবাসে একটি বক্তৃতা করেছেন এবং তিনি বক্তৃতায় বলেছেন যে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত এবং তারা একটা প্রযুক্তি কেন্দ্রিক একটা জোট করেছে রিসেন্টলি, প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকায় তারা এখন ভারতকে চাইছে যে ভারত এখানে জয়েন করুক এবং সার্জিওগার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে তিনি ট্রাম্পের সাথে পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, তিনি ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং তিনি দেখেছেন যে মোদি আসলেই ট্রাম্পের খুব ক্লোজ ফ্রেন্ড। তিনি আরো বলেছেন যে দুইটা বন্ধুর সাথে কখনো কখনো অনেক বিষয়ে মতপার্থক্য হয়, মনোমালিন্য হয়, কিন্তু তাই বলে বন্ধুত্বটা শেষ হয়ে যায় না। সো এই সার্জিও গারের এই অবস্থানটা, যখন আমরা ট্যারিফের এই 500% ট্যারিফ নিয়ে আমরা একটু টেন্স ছিলাম যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, ঠিক সেই সময় সার্জিও গারের এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে আমাদের বদিউল আলম মজুমদারের কথা এবং আমাদের যে ব্র্যান্ড ক্রিস্টেনসেন আসছে যে নব রাষ্ট্রদূত, এদিকে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে এখন আর কেউ নির্বাচন যে একদম করতেই হবে, চাইতেই হবে, এমন ভাবসাব কিন্তু দেখা যাচ্ছে না। মাঠ পর্যায়েও যতটা তৎপরতা থাকার কথা ছিল কিংবা নির্বাচন কমিশনের কার্যালয়ে যতটা তৎপরতার কথা ছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং এখন যে টেনশন যেটা, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। এটা নিয়ে আমি কিন্তু বলছি একটা অনিশ্চিত নির্বাচন। এই কথাগুলো বলার একটা কারণ হলো যে আজকে আমার একটা সূত্র আছে যে আমেরিকান এক্স ডিপ্লোম্যাট, তিনি এখন রিটায়ার করেছেন, তার বয়স প্রায় 70। তো তিনি তার সাথে বিভিন্ন আমেরিকার কূটনৈতিক অবস্থান সম্পর্কে আমি মাঝে মধ্যেই কথা বলি। তো তিনি সবসময় কূটনীতির ভাষায় কথা বলেন, হ্যাঁ, যে মেবি হতে পারে, যেটা হয় অ্যানালিসিস। কিন্তু আজকে তিনি একদম সরাসরি বললেন যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। তো আমি একটু সারপ্রাইজড হলাম, কারণ এইভাবে একদম স্পেসিফিক এই ভাষায় কথা বলে না। তো আমি বাংলাদেশে আমেরিকান লবির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করে এরকম দু একজনের সাথে আজকে যোগাযোগ করেছি। সবাই কিন্তু আকারে ইঙ্গিতে ওভাবেই বলেছে যে সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। এবং একজন বললেন যে 20শে জানুয়ারির পর থেকে
অনেক কিছু ঘটতে থাকবে, আপনারা জাস্ট অপেক্ষা করেন। এবার আমি একটু গোয়েন্দা সংস্থার লোকজনদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম। তারা আমাকে কয়েকজন বলল যে স্যার, কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, আমরা কোনো কিছু ট্রেস করতে পারছি না। আমাদের এই মুহূর্তে নির্বাচনী তৎপরতা, নির্বাচন নিয়ে কাজ করার কথা, কিন্তু আমাদের যেসব অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার সাথে নির্বাচনের তেমন কোনো সম্পর্কই নাই। সুতরাং আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হলো যে এই নির্বাচন করে ফেলার জন্য যে বিএনপির পক্ষ থেকে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে, এমনকি এখন জামাত ইসলামও আর নির্বাচনের ব্যাপারে অত আগ্রহী না। জামাতের একজন নেতা বললেন যে আগে যেসব সচিব টচিব আমাদের দেখলে একেবারে দাঁড়ায় পড়তো, সালাম দিত, তারা এখন যেন আমাদের চেনেই না। পুরো প্রশাসনটাই এখন বিএনপির পক্ষে কাজ করছে, এবং এইভাবে যদি প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, তাহলে ওই নির্বাচনে আমরা যাব কিনা এটা আমাদের ভাবতে হবে। আর বাংলাদেশের ইলেকশন নিয়ে যখন অনিশ্চয়তা, তখন আমি একটু আন্তর্জাতিক একটা বিষয় বলবো যে আপনার ইরানের একটা সাম্প্রতিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। গত 2-3 সপ্তাহ ধরেই সেখানে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। যে আন্দোলনটা অনেকেই বলছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সেই রেজিম চেঞ্জের আন্দোলন, এবং এই আন্দোলনটা বেশ সিরিয়াস হয়ে গেছে। এবং আমরা ভিডিও দেখেছি যে যারা বিক্ষোভ করছে বর্তমানের সরকারের বিরুদ্ধে, তাদের হাতে অস্ত্র দেখা গেছে, এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নাকি এইসব অস্ত্র সরবরাহ করেছে। তো এই বিক্ষোভগুলো অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে, এবং সেই থেকে যেভাবে আমরা নিউজ পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে ইরানের যিনি প্রধান খামেনি যে কোনো সময় হয়তো ইরান থেকে চলে যাবেন। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে আজকে ইরানের সরকার সমর্থকরা রাজপথে নেমেছে, লক্ষ লক্ষ লোক বিভিন্ন শহরের রাজপথে নেমেছে, এবং আজকে কিন্তু এই আন্দোলনকারী যারা বিক্ষোভকারী জেনজি, তাদের কিন্তু আজকে তেমন দেখা যায়নি। সুতরাং এই যে জিনিস, এটা আমি কেন বলছি সেটা বলি যে একটা সরকার, তার প্রধান শক্তি হলো তার রাজনৈতিক সংগঠন, এবং এই ইরানে যখন রাজনৈতিক সংগঠন সরকারের পক্ষে সমর্থনে নেমেছে, তখন কিন্তু আবার পুরো সিনারিও কিন্তু আর আগের মতো একদম ওয়ান সাইডেড নাই যে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এদিকে আমেরিকা আবার আক্রমণের কথা ভাবছে, তারা আক্রমণ করবে কিনা বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এই গত বছরের আগস্ট মাসে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে দেখি নাই, এবং খুব পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ যেন মাঠে না নামে সেই ব্যবস্থা করেছে। এবং সেখানে আমরা একদিকে দেখছি ইরানের সরকারের সমর্থক যে স্পেশাল রিপাবলিকান গার্ড আছে তারা নামছে, আর আমাদের সেনাবাহিনী তারা কিন্তু নামেনি। এবং জেনারেল ওয়াকার একদম শেষ রাত পর্যন্ত কিন্তু মানে মিসলিড করেছেন শেখ হাসিনা সরকার। দল যখন বলেছে তারা সমাবেশ করতে চায়, তারা রাজপথে নামতে চায়, তখন এই ওয়াকার এবং অন্যান্যরা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছিল যে রাজপথে নামলে প্রচুর ব্লাডশেড হবে, আপনি আওয়ামী লীগের সবাইকে ঘরে রাখেন, আই উইল টেক কেয়ার বলে জেনারেল ওয়াকার পুরা গেমটা তার হাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগের বাইরে। আওয়ামী লীগ আজকে যখন ইরানের এই ঘটনা দেখবে, কিংবা আজকে যখন আত্মমূল্যায়ন করে, তারা কি বুঝতে পারে যে সেদিন রাজপথে আওয়ামী লীগের অনুপস্থিতিটাই এই ষড়যন্ত্র, এই ওয়াকার ইউনূস এদের যে ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়নে সহায়তা করেছিল? এর থেকে সব সরকারের জন্য, সবার জন্য টেক হোম মেসেজ হলো যে রাজনৈতিক সরকারের প্রধান ক্ষমতার উৎস হবে তার রাজনৈতিক সংগঠন। আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি, এরা কখনোই কোনো সরকারকে নিরাপত্তা দিতে পারে না, বরং সময় সুযোগ পেলে এরা পোল্টি খেয়ে যায়, এরা ডলারে বিক্রি হয়। কিন্তু দিনের শেষে যেটি থাকে সেটি হলো রাজনৈতিক সংগঠন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়ে জরুরি হলো নিরাপদ থাকবেন। সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একটা হাইপোথেটিক্যাল আলোচনা করি। ধরুন নির্বাচন হলো, চমৎকারভাবে নির্বাচন হলো, এবং মানুষ দলমত নির্বিশেষে সবাই নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে হাজির হলো। এমনকি আওয়ামী লীগের যারা লোকজন আছেন তাদের মধ্যে একটা অনুশোচনা বোধ এলো যে আওয়ামী লীগের যে সকল নেতা আছেন তারা তো আসলে আমাদের উপর ছড়ি ঘুরিয়েছেন, আমাদের মাথায় কাঁঠাল রেখে তারা ভেঙে ভেঙে খেয়েছেন, এবং 15 বছর ধরে
সাধারণ যারা নেতাকর্মী আছেন তাদেরকে ঠকিয়েছেন, দেশের টাকা লুট করেছেন, আর সাধারণ নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে তারা লন্ডন, আমেরিকা, জেদ্দা, দুবাই, রাশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব দেশে গিয়ে পায়ের উপর পা তুলে মৌজ মারছেন আর বিদেশে বসে বড় বড় কথা বলছেন। আর বাংলাদেশে যারা আছেন, কেউ পালিয়ে আছেন, কেউ জুলুম অত্যাচারের শিকার হচ্ছেন, একটা বিরাট অংশ জেলখানাতে আছেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু। কাজেই তাদের ভিতরে একটা অনুশোচনা হলো বাদ দেন এই সমস্ত ব্যাপারে, গণতন্ত্র আসুক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, আমরা যে ভালো প্রার্থী যাকে পছন্দ হবে তাকে আমরা ভোট দেবো, এবং এই জন্য আওয়ামী লীগের সকল ভোটাররা ভোট কেন্দ্রে গেল। এরকম একটা হাইপোথেটিক্যাল চিন্তা আমরা করি, অনেকটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো। তো এরকম যে একটা অবস্থা হয়, তাহলে 13 কোটি ভোটার, মানে 13.5 কোটি ভোটার, সেই 13.5 কোটি ভোটারের মধ্যে যদি 80% ভোট কেন্দ্রে উপস্থিত হয়, কত হয়, কত ভোটার হয়? প্রচুর ভোটার উপস্থিত হবেন। এখন এই যে ভোটার, ধরুন 13.5 কোটি ভোটার, এর মধ্যে 80% 10 কোটির বেশি হবে। 10 কোটি ধরে, একটা রাউন্ড ফিগার ধরে আমরা আলোচনা করি। তো এই 10 কোটি ভোটারের মধ্যে 54% ভোটার কারা? মহিলারা। 54% ভোটার হলো মহিলারা। তো তারা কাকে ভোট দেবেন? তারা কি ভোট কেন্দ্রে আসবেন? তারা কি পুরুষদের মতো সচেতন? তারা কি পুরুষদের মতো দলবাজ? নাকি তাদের গতি, প্রকৃতি এবং চিন্তা চেতনা ভিন্ন, এবং ভোটের ময়দানে তারা কাকে কিভাবে ভোট দেন এই বিষয়ে কি আমাদের কোনো জরিপ আছে? এই বাঙালির যে মন, আমাদের দেশে যেমন গান আছে, উজান গাঙের নাইয়া, আমায় এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে, বা শুনো তাজেল গো। মানে এই যে আবহমান বাংলার যে প্রকৃতি, পরিবেশ এবং গান, নারীকে নিয়ে যে গল্প, কবিতা, উপন্যাস, এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? রাজনীতির ময়দানে নারীরা কিভাবে সিদ্ধান্ত নেয়, এটা নিয়ে কি আমাদের যারা রাজনীতিবিদ তারা কি গবেষণা করেছেন? করেননি। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমি যখন 2009 সনে, মানে 8 সনে ইলেকশনের জন্য গলাচিপাতে গেলাম, তো সেই সময়টিতে যেটি হলো, বয়সে তরুণ ছিলাম, তারুণ্য ছিল, প্রচন্ড গতি ছিল। ওই সময়টাতে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন যথেষ্ট শক্তিশালী ছিলেন। বিএনপির প্রতিদ্বন্দ্বী অত্যন্ত শক্তিশালী ছিলেন, আর আওয়ামী লীগে আমার যারা বিরোধিতাকারী ছিলেন তারা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে মেধাবী রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। তো সকল মেধা এবং যোগ্যতা, মানে এটা, মানে আমার যে গতি ছিল, তারুণ্য ছিল, সেই তারুণ্যের কাছে পরাজিত হয়েছিল। তখন হঠাৎ করে একদিন এক ভদ্রলোক বিএনপি করেন, একটা কলেজের প্রিন্সিপাল। তো উনি খুব বেশ স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে, যাকে বলা হয়, আমাকে বললেন যে আপনি আসছেন, আপনি তো একটু ইয়াং, এখন আপনার বয়স আছে, এই বছর না হলেও ভবিষ্যতে হবেন আর কি। তো ভবিষ্যতে আমি বিব্রত হলাম না। আমি তারা বললাম যে ভাই, আপনাকে একটা কথা বলি, আপনার বয়স হয়ে গেছে, আপনি এখনো তরুণদের মন মানসিকতা সম্পর্কে বুঝতে পারেন না, নারীদের মন মানসিকতা সম্পর্কে বুঝতে পারেন না। আপনি আর বছরখানেক পরে রিটায়ার্ড করবেন, ইউর এজড ম্যান। আপনি লিখে রাখেন, আপনি ভোট আমাকে দিবেন না, কিন্তু আপনার স্ত্রী এবং আপনার সন্তানের আমাকে ভোট দেবে, লিখে রাখেন আপনি, এবং আপনাদের এই তাদের ভোট নিয়ে আমি পাশ করব। পরবর্তীতে আমি খোঁজ নিয়েছি, দেখলাম যে আমার সেই প্রেডিকশন ঠিক হয়েছিল। ওই ভদ্রলোক আমাকে ভোট দেননি, কিন্তু তার স্ত্রী এবং সন্তানেরা আমাকে ভোট দিয়েছিল, অথচ আমি তাদের কাছে যাইনি, বলিনি, এবং এই যে ভদ্রলোকের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে, এটা আমি আর ওই ভদ্রলোক ছাড়া কেউ জানেননি। এই হলো বাস্তবতা। তো এটা আমি কেন এবং কিভাবে বলেছিলাম এভাবে যে সাবের হোসেন চৌধুরী যখন প্রথমবার সেই নির্বাচনে দাঁড়ালেন, তো আমি ওই এলাকাতে একদিন গেছি, উনি বাসাবো এলাকাতে একটা বাসাতে গেছি। তো নিচতলাতে, মানে একটা গলির মধ্যে সাবের হোসেন চৌধুরী নির্বাচনী প্রচারণের জন্য নামছেন। তো নামার পর সেই যে বিভিন্ন বাসার মহিলারা পাগলের মতো সাবের হোসেন চৌধুরী আসছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানে ব্যালকনিতে দৌড়, নিচে দৌড়, মানে তাকে এক পলক দেখার জন্য তার প্রতি যে আগ্রহ, সেটা আমি একেবারে ওই সময়টিতে
মানে একটা বিস্ময় বিমূঢ় হয়ে গেছিলাম, হাউ ইট ইজ পসিবল, কেন? তো এই যে বাসায় আমি গেছিলাম, তো সে বাসার মহিলারা অত সচেতন নন, কিংবা তারা সাবির হোসেন চৌধুরী কে, কোন দলের ইত্যাদি ইত্যাদি মানে তাদের জানারও কথা নয়। কিন্তু ওই সময়টাতে নির্বাচনের ময়দানে তাদের একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল তাদের মধ্যে সাবির হোসেন চৌধুরী সম্পর্কে। সে ধনী, সে হ্যান্ডসাম, লেখাপড়া জানা, শিক্ষিত, সজ্জন ইত্যাদি নানা রকম ইতিবাচক কথাবার্তা। তো ওটা আমার মনের মধ্যে ছিল। আমি যখন নির্বাচনের ময়দানে গেলাম, সঙ্গত কারণে আমার যারা প্রতিদ্বন্দ্বী বিএনপি, আওয়ামী লীগের, তারা ওখানে অত্যন্ত পরিচিত মুখ। তারা কি ভালো করতে পারেন, কি মন্দ করতে পারেন, এটা সবার মুখস্থ। তাদেরকে নিয়ে মানুষের কোনো আশা ছিল না, হতাশা ছিল, দুরাশা ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল। তো আমি যখন গেলাম তখন আমাকে নিয়ে তাদের একটা স্বপ্ন ছিল। এরপরে অনেকে আমার মধ্যে তাদের সন্তানের ছবি দেখতে পেরেছেন, ভাইয়ের ছবি দেখতে পেরেছেন, বন্ধুর ছবি দেখতে পেরেছেন। ফলে নির্বাচনের মাঠে একটা জোয়ার তৈরি হয়ে গেছিল, যেটা প্রার্থী হিসেবে আমি কিন্তু টের পেয়েছিলাম। এই গেল এক। 2 নম্বর হলো যে নারীরা ভীষণ রকম কৌতূহলী, এবং কৌতূহলী মানে অচেনা জায়গার ব্যাপারে তারা খুব দুর্বল থাকে। 2 নম্বর হলো যে তারা সাবমিশনটা খুব পছন্দ করে, বিনয়টা খুব পছন্দ করে, ভদ্রতাটা খুব পছন্দ করে, এবং মানসিকভাবে ধর্মপরায়ণা হয়ে থাকে। এগুলো মহিলাদের। আর নতুন যারা ভোটার আছে, একেবারে তরুণ যারা ভোটার আছে, তারা মানে যাকে বলে যেখানে তারুণ্য আছে, যেখানে স্বপ্ন আছে, যেখানে গল্প আছে, যেখানে ভবিষ্যৎ আছে, এই জিনিসগুলো তাদের কাছে উপস্থাপন করতে পারে। নাটক আছে, সিনেমা আছে, এই জিনিসগুলো যদি বর্ণনা করা যায় সুন্দর মতো, তাহলে তরুণরা আকৃষ্ট হয়ে যায়। আমি ছোটকালে আমরা যখন সেই আমাদের তো পুরো পরিবারই আওয়ামী লীগ করতেন, তো আমাদের গ্রামে সেই 4-5 যারা পড়তো, আপনি চিন্তা করেন সেই বঙ্গবন্ধুর জামানাতে, আমার এখনো মনে আছে, বঙ্গবন্ধুর জামানাতে যখন জামায়াত ইসলামী নিষিদ্ধ, তখনও তাদের কার্যক্রম কোন পর্যায়ে ছিল যে একটি প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়ে যে ছেলে, হাই স্কুল ক্লাস 6-এ পড়ে যে ছেলে, তাদেরকে শিবিরে উদ্বুদ্ধ করার জন্য দলে দলে জামাতের লোক বিভিন্ন স্কুলে, প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলে ঘুরে বেড়াতো। আমার নিজের চোখে দেখা। আমার এক চাচাতো ভাই আমার কাছে আসছে, আমার 1 বছরের ছোট, মাত্র 1 বছরের ছোট। ও সেদিন আমাকে স্মরণ করে দিল যে ভাইয়া ওই দিন ওই বয়সে আপনি আমাকে গালি দিয়েছিলেন। আমি যখন 5-এ পড়ি, ও তখন 4-এ পড়ে। ও আমার কাছে আসছে যে এরকম শিবিরের একটা দাওয়াত আছে, ভাইয়া আপনি যাবেন কিনা। এখনকার 4-এর ছেলেরা এটা কল্পনাই করতে পারা যায়, কিন্তু আমাদের গ্রাম বাংলায় ক্লাস 4-5 ছেলেরা, আমরা ওই সময়টাতে বেশ ম্যাচ করেছিলাম। তখন আমি তাকে একটা বকা দিয়েছিলাম যে শফি, ওর ডাকনাম শফি, শফি তোমার এত বড় সাহস, লেখাপড়া ছিল, তুমি এই সমস্ত আজে বাজে জিনিসের মধ্যে জড়িয়েছো, যাও। তো ও আমাকে এই কয়দিন আগে বলে যে ভাই আপনি মনে আছে ওই সময়টাতে আপনার ওই পার্সোনালিটি ছিল যে আপনি আমাকে একটা গালি দিয়েছেন, আমার জীবনে শিবির করাও হয়নি আর কোনো কিছু করা হয়নি, কিন্তু আপনি এই যে আমাকে গালি দেওয়ার যে সক্ষমতা অর্জন করেছেন, সেখান থেকে আল্লাহ আপনাকে কোথায় নিয়ে আসছে, এই কথাগুলো তারা বলছিল। তো এটা বললাম যে জামাত শিবিরের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা তৃণমূল লেভেলে কিভাবে ঘটে, যাদের অভিজ্ঞতা নাই তারা সেই জিনিসটা বুঝতে পারবেন না। কিছুটা বুঝতে পেরেছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বুঝতে পারার কারণেই তিনি রীতিমতো বিক্ষুব্ধ হয়েছেন, সংক্ষুব্ধ হয়েছেন, এবং মুখে যা আসে তাই কিন্তু তিনি বলে ফেলছেন জামাত সম্পর্কে। জামাতের মহিলারা যে এই মুহূর্তে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। আমার নির্বাচনী এলাকায় গলাচিপার ঘটনা শোনান। গলাচিপাতে সেই ওখানে তো আমি যখন ছিলাম, শিবির, জামাত এগুলো নামগন্ধই ছিল না। আমার ধারণা ছিল 1000-5 লোক জামাত শিবির করে। কিন্তু 2015 সনে এসে, 18 সনে আমি যখন